আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করেন যে আপনি কি বড় হয়ে লেখক হতে চেয়েছিলেন কিনা। তো আমি তখন ভাবি যে আমি আসলে কখনো লেখক হতে চেয়েছিলাম কিনা। মজার ব্যাপার হচ্ছে আমি কখনো লেখক হতে চাইনি, আর সব কিছুই হতে চেয়েছিলাম। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে। আমাদের গ্রামে ইলেকট্রিসিটি ছিল না তখন আর কি, কিন্তু একটা নদী ছিল। তো আমার সবসময় মনে হতো যে আমি যদি কখনো এই নদীর খেয়াঘাটের মাঝি হতে পারতাম। কারণ হচ্ছে যখনই ওই খেয়াঘাটের খেয়াতে হচ্ছে গিয়ে বসতাম গলুইতে, পা ডুবিয়ে দিতাম পানিতে, তখন হচ্ছে মাঝি খুব বিরক্ত হতেন। কারণ হচ্ছে পা ডুবিয়ে দিলে পানিতে তখন নৌকা বাইতে কষ্ট হয়। তো এই জন্য ওখানে গেলেই হচ্ছে উনি পানি ছিটিয়ে দিতেন যাতে করে আহ, না উঠতে পারি খেয়ায়। তো তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করতাম যে আমি একবার বড় হয়ে খেয়াঘাটের মাঝি হব এবং ওই লোকটাকে কখন নৌকায় উঠতে দিব না। আর একটু বড় যখন হলাম তো ইচ্ছে হয়েছিল যে আমি আইসক্রিমওয়ালা হব। কারণ আমাদের ওখানে একজন আইসক্রিমওয়ালা, উনি আইসক্রিম যখন বিক্রি করতেন তখন এই লাল একটা বাক্স ছিল, বাক্সতে যখন শব্দ করতেন কোনো বাড়ির সামনে গিয়ে, তখন ছেলেমেয়েরা সব হ্যামিলনের বাসিওয়ালার মতো তার পেছনে পেছনে ছুটতো। তো আমি লেখক কীভাবে হয়ে গেলাম? আমি যেই পারিবারিক এবং সামাজিক পরিমণ্ডলে বড় হয়েছি সেখানে আসলে লেখালেখি বা বই পড়ার প্রতি কারো সেই অর্থে কোনো আগ্রহ ছিল না। তো আমার ছোটোবেলা থেকে অনেক গল্প শুনতে ইচ্ছে করতো। এখন গল্প শোনার তো অনেক ধরনের মাধ্যম আছে। আমরা যখন একটা সিনেমা দেখি, সিনেমার মধ্যেও কিন্তু আমরা গল্পই দেখি, তাই না? আমরা একটা বই পড়ি বা গান শুনি, একটা পেইন্টিং দেখি বা একটা ফটোগ্রাফি, সবই কিন্তু গল্প বলে। তা আমার গল্প বলার মাধ্যম ছিল হচ্ছে, শোনার মাধ্যম ছিল হচ্ছে আমার মা, আমার নানি এবং দাদি। তাদের সাথে রাতের বেলা ঘুমোতে গিয়ে আমি কিচ্ছা শুনতাম, তারা অনেক কিচ্ছা বলতেন। কিন্তু আমার না খুব বই পড়তে ইচ্ছা করতো, কিন্তু বই তো খুব একটা ছিল না। তো আমার বাবা আমার মায়ের জন্য যখন শাড়ি নিয়ে আসতেন, তখন সেই শাড়ির মধ্যে কিন্তু পুরোনো দিনের পত্রিকা থাকতো, ভাঁজ করা, তাই না? তো আমি সেই পত্রিকাগুলো জমিয়ে রাখতাম। আমাদের ছোট্ট একটা ঘর ছিল, বৃষ্টি হলে পানি পড়তো, তো এই জন্য বিছানার নিচে রেখে দিতাম। তো একদিন, মানে কিভাবে আমি লেখক হতে চাইনি, কিন্তু আমি আমার নামটা ছাপার অক্ষরে দেখার স্বপ্ন দেখতাম, কিভাবে সেটি বলার জন্য বলছি। তো একদিন হঠাৎ করে আমি দেখি যে এটা সম্ভবত ইত্তেফাক পত্রিকায়, তখন কচিকাচার আসন নামে একটা পাতা ছিল রুকনুজ্জামান খান দাদা ভাইয়ের। তো আমি দেখি সেখানে, আমি তখন ক্লাস 4-এ পড়ি, একটা ছেলের ছড়া ছাপা হয়েছে। ছেলেটার নাম হচ্ছে সাদাত হুসাইন, সে ক্লাস 4-এ পড়ে। তা আমার না একটা অদ্ভুত ধরনের রোমাঞ্চকর অনুভূতি হয়েছে, একটা শিহরণ, যেই নামের অক্ষরগুলো তো আমার, কিন্তু মন খারাপ হওয়ার কারণ হচ্ছে যে এই নাম মানুষটা তো আমি না, এই জন্য আমার মন খারাপও লাগছিল। তো তখন আমার খুব মনে হলো, ইস, আমার নামটা যদি কখনো ছাপার অক্ষরে এভাবে দেখতে পারতাম। কিন্তু ওই গ্রাম থেকে আমি জানি না কিভাবে আমার লেখা পত্রিকার অফিসে পাঠাতে হয়, পোস্ট অফিসে যেতে হয়, আমি জানি না। তো আমার মা হচ্ছে শীতের সকালে আমাদের দুই ভাইকে উঠোনে বই পড়াতে বসাতেন আর কি, হাতে একটা বাঁশের কঞ্চি থাকতো, সপাং সপাং আর কি মারতেন যদি দুষ্টামি করতাম। তো ওই আমরা ছোটোবেলায় বইয়ের মলাটের উপরে একটা এক্সট্রা মলাট লাগাই না, পুরনো ক্যালেন্ডারের পাতা দিয়ে বা সিমেন্টের বস্তার কাগজ দিয়ে। তো ওরকম হচ্ছে মা লাগাচ্ছিলেন একটা ক্যালেন্ডারের পাতা দিয়ে। তো ওইটার একটা জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন লেখা ছিল ওই ক্যালেন্ডারের ছবিতে। তা আমি না দেখে আমার মাকে বললাম কি যে মা, আমিও তো এরকম কবিতা লিখতে পারি। কারণ জীবনানন্দ দাশের কবিতায় কী থাকে? আকাশ, চিল, হ্যাঁ, তারা। কারণ আমি তখন দেখছি যে আকাশে একটা চিল উড়ে যাচ্ছে। তো আমার মা বললো যে কী লিখতে পারিস? তো আমি বললাম এই যে আকাশ অনেক নীল, উঠছে দেখো চিল। তা আম্মা দিলে একটা সপাং করে মার, যে তুই দুষ্টামি না করে পড়াশোনা কর। তো আমার মনে হলো যে আমি তো একটা 2 লাইন মিলিয়ে লিখে ফেলেছি, এটা একটু কলম দিয়ে কাগজে লিখে ফেলি। কিন্তু কলম দিয়ে কাগজে লিখতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে না, আমার একটা প্রতিজ্ঞা যে আমি আসলে আমার নামটা লেখাটা ছাপার অক্ষরে দেখতে চাই। কিন্তু আমি জানি যে আমার কোনো সুযোগ নাই। তো আমি রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে ইয়েস, আই ফাউন্ড আ ওয়ে। আমি চাইলে আমার নামটা ছাপার অক্ষরে দেখতে পারি। কিভাবে? সেটা হচ্ছে আমার বাবা ওই যে মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছিলেন, সেগুলোর ভিতরে যে পুরনো পত্রিকা ছিল, সেই পত্রিকাগুলো আমি তখন বের করলাম। বের করে সেই পত্রিকার বিভিন্ন সংবাদের যে সাব হেডিং ছিল, সেখান থেকে আমার কবিতার ওই 2 লাইনের যে অক্ষরগুলো আছে, যেমন কোথাও হয়তো লেখা আছে যে আগামীকাল বৃষ্টি হবে, সেখান থেকে আমি স্বরে আটা ব্লেড দিয়ে কাটলাম। কাল থেকে কয়েক আটটা ব্লেড দিয়ে কাটলাম। কোথাও থেকে তালব্যস্যটা ব্লেড দিয়ে কাটলাম। কেটে পাশাপাশি ভাতের আঠা দিয়ে লাগালাম। তখন কি হলো? আকাশ। তো এভাবে আমি লিখলাম, আকাশ অনেক নীল, উঠছে দেখো চিল, তারপর আমার নামের অক্ষরটা। তো আমি আমার মাকে যখন দেখালাম, যথারীতি আমার মা বলল যে সারাক্ষণ খালি দুষ্টুমি, কোনো কাজ নাই না? কিন্তু আমাদের বাড়ির পাশে একটা ভাই ছিলেন, উনি হচ্ছে এটা দেখে অনেক মুগ্ধ হলেন এবং উনি তখন আমাকে বলল যে তুমি জানো তুমি কি অসাধারণ একটা কাজ করেছো। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক অবস্ট্যাকল দেখে তারা হয়তো সেটি পূরণের দিকে যায় না। কিন্তু তুমি একটা অদ্ভুত কাজ করেছো, তোমার জন্য একটা উপহার আছে। তখন উনি আমাকে একটা লাল কালির কলম উপহার দিয়েছিলেন। তো আমাদের শৈশব ছিল একটা সাদা কালো পৃথিবী, কারণ আমরা যখন টেলিভিশন দেখতাম সাদা কালো ছবি, পত্রিকা পড়তাম সাদা কালো ছবি, বই
সাদা কালো ছবি এবং আমাদের লাল কলম ব্যবহার করার অনুমতি ছিল না। তো আমার সেই সাদা কালো পৃথিবীতে ওই লাল কালির কলম ছিল আমার সেই সাদা কালো পৃথিবীটাকে রঙিন করে দেওয়ার প্রথম একটা কম্পোনেন্ট। এবং আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার জন্য একটা বড় উপহারও ছিল। ওই পুরস্কারটা আমাকে লেখক হতে বা আমার নামটা ছাপার অক্ষরে দেখতে অনুপ্রাণিত করেছিল। আজকে আমি এখানে এসেছি যে জন্য, সুভাষ মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত লাইন আছে যে বাংলা ভাষার এমনই এক মাধুর্য যে এখানে আসি বলে স্বাচ্ছন্দ্যে চলে যাওয়া যায়। হ্যাঁ, বাংলা ভাষা আসলে অদ্ভুত সুন্দর। যখন নদীর নাম শুনি, যখন তারার নাম শুনি, তখন মনে হয় কি সুন্দর। আমার এই উপন্যাসটির জন্য আমি পুরস্কার পেয়েছি। উপন্যাসের নাম হচ্ছে শঙ্খচূড়। শঙ্খচূড় কিন্তু কিং কোবরা, এটার বাংলা হচ্ছে শঙ্খচূড়। রাসেল ভাইপারের বাংলা হচ্ছে চন্দ্রবোরা। তো শঙ্খচূড় উপন্যাসটি লিখে একজন শিল্পী হিসেবে আমার মধ্যে মনে হয়েছে যে যেই তাড়নাটা থাকা দরকার, যে খিদেটা থাকা দরকার, সেখান থেকে এক ধরনের তৃপ্তি আমি পেয়েছি। এবং সেই তৃপ্তি পাওয়া উপন্যাসটি যে পাঠকের কাছে তুমুল গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটি আমাকে দারুণভাবে আনন্দিত করেছে, উৎসাহিত করেছে। কিন্তু সবসময় আমাদের দেশে লেখকদের জন্য এত বেশি ডিমোটিভেশন থাকে যে সেখানে প্রাতিষ্ঠানিক এক ধরনের স্বীকৃতি তাকে আরও মোটিভেট করে। সো আজকের এই পুরস্কারটি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে। আমি ঢাকা ব্যাংক এবং আনন্দ আলোর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।